হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা থাকছে, বর্তমানে ভারত চীন সম্পর্ক আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও। ভারত ও চীনের সম্পর্ক দীর্ঘ ইতিহাসের পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে, যেখানে প্রাচীনকালে সিল্ক রোডের মাধ্যমে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় ঘটত। তবে আধুনিক সময় এই সম্পর্ক জটিলতা ও সংঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। 1962 সালে সীমান্ত যুদ্ধের পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে। সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে 2020 সালের লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে প্রভাবিত করেছে। তবে 2024 সালে অক্টোবরে ভারত চীন একটি সীমান্ত চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে পশ্চিম হিমালয়ের সীমান্তে সামরিক অচলাবস্থার অবসান ঘটানোর প্রচেষ্টা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ সীমান্তে টহল পুনরায় শুরু করতে এবং সামরিক সংঘাত এড়াতে সম্মত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে চীন ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদারের মধ্যে অন্যতম। তবে সীমান্ত সংঘাতের কারণে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব পড়েছে। ভারত চীনা পণ্যের ওপর নির্ভরতা কমাতে এবং নিজস্ব উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে। সামগ্রিকভাবে ভারত চীন সম্পর্ক জটিল ও বহুমাত্রিক। সীমান্ত সংঘাত, অর্থনৈতিক প্রতিযোগিতা, আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা এই সম্পর্ককে প্রভাবিত করে। তবে সাম্প্রতিক চুক্তি ও কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত দেয় যে উভয় দেশ সম্পর্ক উন্নয়নের দিকে অগ্রসর হতে চায়, যদিও পারস্পরিক বিশ্বাস ও প্রতিযোগিতা এখনও বিদ্যমান। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা লেখো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রশ্নের উত্তরটা দেখে নাও। জোট নিরপেক্ষতার যে প্রাসঙ্গিকতা আছে, জোট নিরপেক্ষ আন্দোলন যাকে বলে নন অ্যালিগেন্ট মুভমেন্ট, সংক্ষেপে বলা হয় NAM, ঠিক আছে, 1950-এর দশকে প্রতিষ্ঠিত হয়। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন কি 1950-এর দশকে প্রতিষ্ঠিত হয়, যখন বিশ্ব দুই মহাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন শিবিরে বিভক্ত ছিল। আর এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা এবং কোনো সামরিক জোটে যোগ না দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। বর্তমানে বৈষয়িক প্রেক্ষাপটে, বিশেষ করে স্নায়ুযুদ্ধের পরবর্তী যুগে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে বিতর্ক রয়েছে। একদিকে বিশ্ব এখন আর দ্বিমেরু নয়, বরং বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন আঞ্চলিক শক্তি ও অর্থনৈতিক জোটের প্রভাব বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে NAM মানে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অন্যদিকে বর্তমানে বিশ্বের সংঘাত ও প্রতিযোগিতা অব্যাহত রয়েছে, বিশেষ করে ইউক্রেন সংকটের মতো ঘটনায় দেখা গেছে যে অনেক দেশ নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে পাশ হওয়া প্রস্তাবে 35টি দেশ ভোটদান থেকে বিরত ছিল, যা জোট নিরপেক্ষতা নীতির প্রতিফলন। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা ও সংহতি বৃদ্ধির জন্য জোট নিরপেক্ষ আন্দোলন এখনও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত। বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন,
দারিদ্র্য এবং বৈষম্যের মতো বৈষয়িক চ্যালেঞ্জের মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন, যেখানে জোট নিরপেক্ষ আন্দোলনের মতো ফোরামগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সর্বোপরি যদি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতি সার্বভৌমের প্রতি শ্রদ্ধা, নিরপেক্ষতা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি এখনও প্রাসঙ্গিক, বিশেষ করে ছোট ও মাঝারি আকারের দেশগুলোর জন্য, যা বড় শক্তিগুলোর প্রভাব থেকে মুক্ত থেকে নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায়। তাদের জন্য জোট নিরপেক্ষতা একটি মূল্যবান মঞ্চ হিসাবে রয়ে গেছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।